গুড মর্নিং, প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বাজে এখন 10:30। অরিন্দম অফিসে চলে গেছে সকালবেলায়, আর মেয়ে ঘুমোচ্ছে। আজকে সারাদিনে আমি কতটুকু কি ব্লগ করতে পারবো আমি ঠিক জানি না। আমি আগেও তোমাদের বলেছি, এই জুলাই মাসটা আমার কাছে খুব অদ্ভুত একটা মাস। জুলাই মাসের আজকের দিনে বাবাকে আমি হারিয়েছি, আমার জীবনে সব আনন্দ হারিয়েছি বলতে পারো। 11 তারিখ গুল্লুকে হারিয়েছি, আমি 14 তারিখ সমস্ত খুশির মতন মেয়েকে পেয়েছি। তো আজকের দিনে একটা জিনিস আমি করতে পারি, সেটা হচ্ছে বাবার গল্প তোমাদের শোনাতে পারি। যদি ভালো লাগে শোনো, যদি ভালো না লাগে স্কিপ করে যে। শুধু একটা রিকোয়েস্ট করবো যে আগেও যেটা বলেছি, কন্টেন্টের জন্য করছি বলে প্লিজ কমেন্ট বক্সে এসে কেউ কমেন্ট করো না। গুড মর্নিং, প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বাজে এখন সকাল 10:30। মেয়ে জাস্ট ঘুমোলো, অরিন্দম অফিস চলে গেছে। আজকে 10 জুলাই, আমার জীবনের অভিশপ্ত দিন। কালকে 11 জুলাই, কালকে গুল্লু আমাদের ছেড়ে চলে গিয়েছিল আগের বছর। জুলাই মাসটা আমার জীবনে একটা খুব অদ্ভুত রকমভাবে আসে, বিশেষ করে এই পিরিয়ডটা 10, 11 আর তারপরে 14 মেয়ের জন্মদিন। বলতে পারো আমার জীবনের সব থেকে আনন্দের দিন। যাই হোক, ভগবান আমার জীবনে সব থেকে দুঃখের আর সব থেকে আনন্দের দিন দুটো খুব বেশি কাছাকাছি লিখেছে। জানি না উনি কী ভেবে লিখেছেন সেটা। আজকে দিনে কতটা কি ব্লগ করবো জানি না, তবে বাবার যা চাইতো সেগুলো করবো অবশ্যই। বাবার কথা তোমাদের বলবো। তোমরা কেউ শুনতে চেয়েছিলে, বলেছিলে, কমেন্ট করেছিলে। আমি যখন লাইভে এসেছিলাম তখনও কেউ একজন বলেছিলে যে দিদি কাকুর গল্প বললো একদিন। আজকে ভাবলাম বাবার গল্পই বলি, যদি ভালো লাগে শুনো। বাবার গল্প শুরু করতে গেলে প্রথমে শুরু করতে হয় বাবার ছোটোবেলা দিয়ে। বাবা কোনোদিনই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল না, মানে পড়াশোনায় প্রচণ্ড ভালো একজন স্টুডেন্ট কোনোদিনই ছিল না। আমার দাদু খুব সামান্য মাইনের একটু চাকরি করতেন। 4 ভাই বোন ছিল আমার বাবারা। তো সেটা দিয়েই ছেলে মেয়েদের প্রত্যেককে পড়াশোনা, খেলাধুলা, গান বাজনা শিখিয়েছিলেন। দাদু প্রচণ্ড ভালো গান করতো, প্রচণ্ড ভালো। দাদুর দুটো ক্যাসেট আমি পেয়েছিলাম, বাট টেপ রেকর্ডারের অভাবে সে দুটো আর চালাতে পারলাম না, পেলাম না টেপ রেকর্ডার কোথাও, এই আর কি। যাই হোক, আমার বাবা খুব ভালো তবলা বাজাতো, খুব ভালো তবলা বাজাতো, গানের গলাও ছিল বেশ ভালো। 4 ভাই বোনই ভালো গান বাজনা করতো। সেই সময় সবাই খুব প্রশংসাও করতো তাদের গান বাজনা। তবে আমার বাবা যেটা মন প্রাণ দিয়ে করতো সেটা হচ্ছে ফুটবল খেলতো। আমাদের দুর্গানগর, বিরাটি, ইভেন ক্যান্টনমেন্ট এরিয়াতে যদি কেউ এসে এখনও জিজ্ঞেস করে প্রবীরদা কেমন ফুটবল খেলতো, সবাই এক কথায় বলবে অসাধারণ। বাবা এতটাই ভালো খেলতো। বাবার মুখেই শোনা যে সকালবেলায় খেলার জন্য বেরিয়ে যেত। বাবা খেলবে বলে নাইট কলেজে ভর্তি হয়েছিল, যাতে ফুটবলটা ভালো করে খেলতে পারে। স্কুল যেত, স্কুল থেকে এসে পাগলের মতন খেলাধুলা করতো। আর সেই সময় তো দাদুর খুব বেশি টাকা পয়সা ছিল না। আর বাবাদের স্কুলে যখন পিটি ক্লাস হতো তখন বাবা বলতো অর্ধেক দিন বাইরে দাঁড়িয়ে থাকতো, কারণ শার্টটা ছিঁড়ে গেছিলো স্কুলের। আর ওই স্কুলের শার্টটা আর জুতোটা ছিঁড়ে গেছিলো বলে পিটি ক্লাসে ঢুকতে দিত না। আমার দাদু তো পাঞ্জাবি পরতো, সাদা পাঞ্জাবি। তো দাদু সাদা পাঞ্জাবি কেটে শার্ট করে পরে যেত স্কুলে, তাই জন্য পিটি ক্লাসে কোনোদিন তার জায়গা হয়নি, বাইরেই থাকতো। তবে তার জন্য যে ফুটবল খেলা ছেড়ে দিয়েছে বা খেলার দিক থেকে তার আগ্রহ কমেছে, একদমই নয়। নিজের মানে সবটুকু দিয়েই শুধু খেলেছে সারাটা জীবন। একটা জিনিস বাবা আমাকে সবসময় বলতো যে আমি যখন ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকতাম, আমার শুধু একটাই কথা মনে হতো যে আজ যে জামা কাপড়ের জন্য আমি এতটা কষ্ট পাচ্ছি, জীবনে যদি কখনো বড় হই, যদি কখনো সুযোগ পাই, জামা কাপড়ের কষ্ট আমি কোনোদিনও পাবো না। বিশ্বাস করো, আমি কখনো পারলে আমার বাড়িটা তোমাদের দেখাবো। আমাদের বাড়িতে 4 থেকে 5টা শুধু আলমারি রয়েছে যেখানে বাবার জামা কাপড় রয়েছে। একটা বড় ট্রাঙ্ক মতন রয়েছে কাঠে, যেটাতে শুধু বাবার জুতো রয়েছে। 2টো বড় বড় বস্তা আছে যেটাতে শুধু বাবার জুতো আছে। হ্যাঁ, বাবা চলে গেছে বলে বস্তায় রাখা হয়েছে সেরকম নয়, বাবা থাকতেই ওগুলো বস্তায় রাখা। তারপর বাবার এত জুতো আর এত জামা কাপড় যে সেগুলো আর রাখার জায়গা হতো না। আমি এটা বাবার থেকে শিখেছি যে জীবনে আনন্দ করে বাঁচো। অনেকেই আছে যাদের প্রচুর টাকা পয়সা থাকে,
কিন্তু জীবনে আনন্দটা থাকে না। টাকা পয়সা গচ্ছিত করে রেখে দিতে তারা পছন্দ করে। কি হবে আমি জানি না, মানুষের জীবন খুব আনপ্রেডিক্টেবল। তো এটা বাবার থেকে শেখা। যতটুকু আছে হ্যাঁ অবশ্যই সঞ্চয় করো, কিন্তু নিজের আনন্দটাকেও আগে প্রায়োরিটি দাও, সেটাও দেওয়া উচিত। মা সবসময় একটা কথা বলে যে আমি না থাকলে সংসারটা কিভাবে চলতো। অ্যাকচুয়ালি তাই। আমার মা যেরকম সংসারটাকে শক্ত করে মুঠোয় ধরে রেখেছিল, বাবা সেরকম কিভাবে আনন্দ করে বাঁচা যায় সেটা শিখিয়েছে। যাই হোক, বাবা পুলিশে চাকরি করতো, হয়তো তোমরা সবাই অনেকেই জানো, সবাই না জানলেও অনেকেই জানো। ডিএসপি থেকে লাস্ট রিটায়ার করেছিল। এবার খেলা সূত্রে চাকরি পাওয়া। প্রথম চাকরি পেয়ে বাবার পোস্টিং হয়েছিল নদিয়া, চাপড়া, নবদ্বীপ, তেহট্ট, হাঁসখালি, নাকাশিপাড়া, এইসব জায়গাগুলো। আমি প্রথম মানে আমার জন্ম হয় বাবা যখন নবদ্বীপে, সেই সময় আমার অন্নপ্রাশন ওখানে, তারপর নাকাশিপাড়ায় আসা। বাবাকে আমি ক্লাস 2 অবধি প্রচণ্ডভাবে পেয়েছি। হ্যাঁ, পুলিশে চাকরি করার সুবাদে সারাদিন তো বাড়িতে বসে থাকতে পারতো না, প্রচুর ছোটাছুটি করতে হতো। তবে হ্যাঁ, যতটুকু সময় পেয়েছি মন প্রাণ দিয়ে পেয়েছি। আমি হওয়ার 10 বছর 10.5 বছর পর ভাই হয়েছে। ভাই আমার থেকে প্রায় 11 বছরের ছোট। আমি যতটুকু বা বাবাকে পেয়েছি, ভাই জীবনে কিচ্ছু পাইনি। ছোটবেলাটা এমন একটা সময় ভাই বাবাকে পেয়েছে, যে সময় অর্ধেক স্মৃতি আমাদের মাথাতেই থাকে না, মাথা থেকে বেরিয়ে যায়। যে সময় স্মৃতিগুলো থাকে সেই সময়টা ভাইয়ের কাছে বাবাকে পাওয়া খুব কম ছিল। বাবা যখন দমদম থানায় পোস্টিং ছিল, দমদম থানার আইসি হিসাবে, তখন থেকে বাবার শরীরটা আরো খারাপ হতে বেশি শুরু করে। সেটা 2012 সাল। তো খেতে ভালোবাসতো প্রচন্ড। মানে এমন একটা মানুষ, কেউ হয়তো বিশ্বাস করবে কিনা আমি জানি না, পুলিশে চাকরি করা একটা মানুষ কোনোদিন একটা পান, বিড়ি, সিগারেট, চায়ের নেশা করেনি। যারা বাবাকে চেনে তারা খুব ভালো মতন সেটা জানে। কিন্তু খাবার খেতে প্রচণ্ড ভালোবাসতো, ভালো ভালো খাবার খেতে। আর দমদম এমন একটা জায়গা যেখানে খাবারের দোকানের কোনো অভাব নেই। তো তার থেকেই হয়তো শরীরটা আরও বেশি ডিটোরিয়েট করলো। বাবা যখন তেহট্টে পোস্টিং, তখন বাবার হেপাটাইটিস বি ধরা পড়ে। তাতে লিভারটা ড্যামেজ ছিল অনেকদিন আগে থেকেই। হার্টের প্রবলেমও ধরা পড়েছিল। তারপরে আমি না জানতাম যে বাবা অসুস্থ, কিন্তু এত তাড়াতাড়ি চলে যাবে সেটা কোনোদিন ভাবিনি। ভাইয়ের প্রত্যেক বছর পরীক্ষার আগে বাবার একটা করে শরীর খারাপ হতো। ভাই যখন আইএসসি দেয় সাল, তো আমি তখন বাবাকে বলেছিলাম যে একদম ঠিকঠাক হয়ে থাকবে, বেশি জল খাবে না, কারণ বাবার জল খাওয়ার রেস্ট্রিকশন ছিল। তোমাকে নিয়ে যেন ছোটাছুটি করতে না হয়, এটা ভাইয়ের জীবনের সব থেকে বড় পরীক্ষা, এটা মাথায় নিয়ে চলবে। শেষের দিকে না প্রচণ্ড মানে খাবার জল খাওয়া নিয়ে আমার সঙ্গে খুব ঝগড়া হতো। স্বাভাবিক, একটা মানুষ সারাদিনে 700 জল খেয়ে থাকতে পারে না, সম্ভব না। খুব বকেছিলাম তো, তাই জন্য বোধহয় চলেই গেল। ভাইয়ের ছোট থেকে ফেভারিট সাবজেক্ট ছিল হিস্ট্রি। বাবার যেদিন স্ট্রোক হলো তার ঠিক পরের দিন ভাইয়ের হিস্ট্রি পরীক্ষা ছিল। অনেকে বলেছে যে ভাইয়ের রেজাল্ট আরও ভালো হওয়া উচিত ছিল। ইংলিশ মিডিয়ামে পড়ে 85% নাম্বার, এটা একটা নাম্বার। আমি তাদেরকে একটাই কথা বলতে চাই আজকে, যে সিচুয়েশনে দাঁড়িয়ে ওই ছেলেটা পরীক্ষাটা দিয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে কেউ পরীক্ষা দিতে পারে না। চোখের সামনে দেখতে পাচ্ছে তার বাবা আর থাকবে না, কিন্তু তাকে তার জীবনের সব থেকে বড় পরীক্ষাটা দিয়ে যেতে হবে। আমি থাকলে হয়তো পারতাম না। আমি সেই জন্য ভাইকে কোনোদিন কিছু বলিনি ওর রেজাল্ট নিয়ে, কারণ আমি জানি ও যতটুকু করেছে সেটুকু আমার পক্ষে করা সম্ভব হতো না। যাই হোক, যখন এপ্রিল মাস, বাবার লিভারে হঠাৎ করে জল আসতে, মানে পেটে জল আসতে শুরু করে, লিভার ড্যামেজ হতে শুরু করলো। বাবাকে নিয়ে আমি ডক্টর দেখাতে গেছিলাম, পিয়ারলেসে ডক্টর অশোক কোনারের কাছে। দুটো কথা বাবা আমায় বলেছিল, যে কথা দুটো না আমার প্রচণ্ড কানে বাজে। একটা বলেছিল যে পেটে জল আসলে কি মানুষ মরে যায়। আমি তখন বলেছিলাম, কে বলেছে তোমাকে সব ফালতু কথা?
নিজে জল খাওয়াটা কমাও, দেখবে সব ঠিক থাকবে। কিছুক্ষণ চুপ করে থেকে আমি তো অনেকবার মানে প্রত্যেকবারই আমি নিয়ে গেছি বাবাকে ডাক্তার দেখাতে 2012 সাল থেকে কন্টিনিউ। কিছুক্ষণ চুপ করে থেকে আমাকে বললো আমার না জীবনে দুটো জিনিস দেখে যাওয়ার খুব ইচ্ছা। বাবা জাস্ট রিটায়ার করেছিল তো তখনও পেনশন চালু হয়নি। বললাম কি? বলছে গুড্ডুটা একটা ভালো চাকরি পাবে আর আমার পেনশনটা যেন শুরু হয়ে যায়। স্বাভাবিক, সারা জীবন কষ্ট করে চাকরি করে সবাই চায় তার একটু আরাম করতে, তার পেনশনটা হাত চোখের সামনে দেখতে। সেটাও দেখে যেতে পারেনি। গুড্ডুর চাকরি তো অনেক দূরের কথা, গুড্ডুর পরীক্ষার রেজাল্টটা পর্যন্ত দেখে যেতে পারেনি। বাবা খুব চাইতো ভাই কোনো মানে WBCS র্যাঙ্কের বা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ, আমি মনে প্রাণে চাই ভাই সেটা করতে পারুক, বাবার যে ইচ্ছাটা ছিল সেটাও পূরণ করতে পারুক। তবে বাবা একদমই চাইতো না যে ভাই পুলিশ ফোর্স জয়েন করুক, আর ভাই পুরো উল্টোটাই চায়। ভাই চায় বাবা যেটা করেছে ও সেটাই করবে। কিছুদিন আগে ভাইদের কলেজে একটা ফ্যাশন শো হয়েছিল, বাবার ইউনিফর্মটা পরেও সেখানে ওয়াক করেছিল। বিশ্বাস করো আমার মানে মনে হচ্ছিল আমি বাবার অল্প বয়সের মুখটা দেখতে পাচ্ছি ওর মধ্যে। যাই হোক, খারাপ লাগে কখন জানো, যখন দেখি যে আমাদের জীবনের কোনো অ্যাচিভমেন্ট, কোনো ভালো সময়, কোনো কিছু যেগুলো বাবার সাথে শেয়ার করতে পারছি না। ওই মানুষটা এমন একটা মানুষ ছিল যে জীবনটাকে উপভোগ করতে শিখিয়েছিল, প্রতিটা মুহূর্তকে কী করে সেলিব্রেট করতে হয় শিখিয়েছিল। তার জন্য বিশাল কিছু করতে হবে সেরকম নয়, কিন্তু সবাইকে নিয়ে বাঁচো, সবাইকে নিয়ে থাকো। নিজের শরীর খারাপ সেটার তোয়াক্কা না করো, আরেকজনের কি হচ্ছে সেটা দেখা, অন্যের জন্য হেল্প করা। বাবা চলে যাওয়ার পরও কত মানুষ এসে বলেছে যে প্রবীরদা আমাদের জন্য যা করেছে কোনোদিন ভুলতে পারবো না। হয়তো অনেকেই করে, আমার বাবা বলে আমার বেশি গর্ব হচ্ছে, তাই আমি তোমাদের বলছি। আজকেও আমি ওরকমই বাবার ইচ্ছার মতনই কিছু একটা করব ভেবেছি, আমার যতটুকু ক্ষমতা, আমার যতটুকু সামর্থ্য তা দিয়ে। ভাইকে আসতে বলেছি। আমাদের ক্যান্টনমেন্ট স্টেশনে প্রচুর এমন মানুষ আছে যারা ঠিক মতন খেতে পায় না, তো তাদেরকে অল্প একটু খাবার দেবো, এই আর কি। সেটার ভিডিও অবশ্যই করব না, যেটা বাবা সারা জীবন সবাইকে না জানিয়ে করে গেছে সেটা আমি লোককে জানিয়ে করব, সেটা আমি কখনোই করতে পারবো না, এই আর কি। আরেকটা জিনিস হচ্ছে যে মানুষটা চলে গিয়ে না আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে, অনেক কিছু বুঝিয়ে দিয়ে গেছে, জীবনের মানেটা বুঝিয়ে দিয়ে গেছে, মানুষ চিনতে শিখিয়ে দিয়ে গেছে। বুঝতে শিখেছি যে কোন মানুষগুলো স্বার্থে মিশত, কোন মানুষগুলো মন থেকে ভালোবেসে মিশত। সেই পার্থক্যটা অন্তত আজ করতে পারি এখানে দাঁড়িয়ে। হয়তো ওপর থেকে দেখছে সব কিছু, জানি না আদৌ সেটা সত্যি কিনা, মানুষ এইসব ভেবে মনকে সান্ত্বনা দেয়, ওপর থেকে দেখছে, এই দেখছে সেই দেখছে, আদৌ সেগুলো হয় কিনা আমি জানি না। যদি হয়তো ভালো, কষ্ট পায় জানো তো, আমি এটুকু বুঝি ওপরে বসেও কষ্ট পায়, এত তাড়াতাড়ি তো সেও যেতে চায়নি। যাই হোক, জানি না কি বলতে গিয়ে কোথা থেকে কথা কোথায় টেনে নিয়ে গেলাম, কি বললাম। তবে মনে যতটুকু ছিল, যতটুকু মনে হয়েছে বলার, ততটুকু বললাম। যাই এখন গিয়ে, ঘরের প্রচুর কাজবাজ পড়ে আছে, সামনে 14 তারিখ আসছে, তো সেগুলোর জন্য ঘরদোর পরিষ্কারও করতে হবে, সেগুলোই করি। আসছি আবার পরে। সকাল থেকে ওকে একবারও দেখানো হয়নি, এই যে উঠেছেন ঘুম থেকে, একটু জল টল খাচ্ছে, খেলাধুলা করছে, আমি যাই ওদিকে আবার গোছাতে। মামা হ্যাঁ 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 দিয়ে দাও। বাজে এখন 2টো, আমি বেরোচ্ছি, ভাই ওদিক থেকে সবকিছু নিয়ে ঠিক একবারে স্টেশনে যাচ্ছে, আমিও যাই, আর আরেকজনকে একটু দেখিয়ে দিয়ে যাই। তাই যান, কোথায় গেল? খাও খাও হচ্ছে, খাও খাও খাও। যাই আমি, এসে তারপরে আবার কথা হবে। 5:30 বাজে, ছাদে এসছে, আর এই জামাটা রিম্পা পাঠিয়েছিল, তখন একটু বড় বড় হতো, এখন একদম ঠিকঠাক হয়েছে, তো ওইটা আজ পরিয়ে নিয়ে এসেছি। আর একটা পাঠিয়েছে লাল রঙের, ওটা আর একটু বড়, তো ওটা হয়তো আর কদিন পরে হবে। এই যে কি সুন্দর হয়েছে জামাটা, একদম হোয়াইট কালারের, খুব মিষ্টি জামাটা। আর নেই, শুরু হয়ে গেছে খেলু খেলু।
এইদিকে চলছে খেলা, আর একজনকে দেখো আমার বাবা চেয়ারে শুয়ে শুয়ে খেলা দেখছে তুলে তুলে। হ্যাঁ নিকি খেলার পোকা হয়েছে, খেলার পোকা। বাজে এখন প্রায় 9:30। অরিন্দম আসলো চেম্বার থেকে, ও মেয়েকে নিয়ে আছে। 9:30 না 9:45 বাজে। আমি এখন গাজর আর একটু এই যে টমেটো নিয়ে বসলাম, এগুলো কাটবো। কালকে অরিন্দম টিফিনে গিয়ে নিয়ে যাবে বললো পাস্তা, তো এগুলো এখন কেটে রাখি। ও সকালবেলা উঠে বানাবে না বললে, এখনই বানিয়ে নেবে হয়তো। পাস্তাটা বানিয়ে টানিয়ে নিয়ে হয়তো শোবে। যাই হোক কেটে কেটে রাখি, তারপর আবার আসছি। এই যে অরিন্দমের পাস্তা বানানো রেডি হয়ে গেছে, মেয়েও ঘুমিয়ে পড়েছে। কালকে তো টিফিনে নিয়ে যাবে, তাও একটু রেখে মানে এখন খাচ্ছি অল্প করে, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। মেয়েও ঘুমিয়ে পড়েছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও। আজকের ভিডিওটা একটু খাপছাড়াই হয়েছে। কালকে থেকে আবার যেরকম নর্মাল ডেলি ব্লগ রোজ পেতে সেরকমই পাবে আশা করি। টাটা।